সদ্য ১৮ পার হওয়ার বিপুল তেজ নিয়ে যখন আমি প্রথম বাংলাদেশ থেকে আমেরিকায় পা রাখি, তখন আমার পকেটে ছিল বাপের টাকা পোড়ানো $১ আর মাথার মাঝে ছিল বাংলাদেশের শহরে যান বাঁচিয়ে ঘোরার অভিজ্ঞতা পোড়ানো $১ ফিচলো বুদ্ধি। কাজেই এয়ারপোর্টে নেমেই প্রথম যে ইতালিয়ান ভদ্রলোকের বাসার বেসমেন্টে আমি উঠেছিলাম, সেটা কিছুদিনের মাঝেই আমার মাথায় মগজ পোকার জন্ম দিল। চোখের সামনে প্রতি মাসে ৳৭৫০ পুড়ে যাওয়া দেখে সহ্য হচ্ছিল না। আর তার চেয়ে বেশি সহ্য হচ্ছিল না প্রতিবার বাবা-মায়ের হাজারতম ফোন ধরার জন্য হাজারতম বার রুমের পশ্চিম কোণায় পেন্সিল দিয়ে মার্ক করা জায়গাটায় মাথা চেপে ধরে রেখে ফোনের নেটওয়ার্ক নিশ্চিত করা। কেন আমি সামান্যতম মাথা নাড়ালেই ফোন কেটে যায়? আর কেন আমেরিকায় প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা কম বলে মোবাইল কোম্পানিগুলো কম কম করে দূরে দূরে করে টাওয়ার বসায়? আর কেন আমি এমন একটা গ্রাম টাইপের জায়গায় বাসা নিয়েছি, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা কম, ইত্যাদি মা-বাবা মার্কা প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে আমি স্বেচ্ছায় ফোন কেটে দিয়ে এমন ভাব করা শুরু করলাম যে নেটওয়ার্কের সমস্যার জন্য ফোন কেটে গেছে। বাংলাদেশ থেকে আমেরিকায় সন্তানকে পড়তে পাঠিয়ে দিয়ে প্রত্যেক বাঙালি বাবা-মা হঠাৎ করে কোটিপতি হয়ে যান। তারা এমন ভাব করা শুরু করেন যেন তাদের টাকা-পয়সার কোনো অন্ত নেই, আর দুনিয়ার যাবতীয় সমস্যার সমাধান তাদের টাকা দিয়ে করে ফেলা যায়। যেই বাবা আগে চা খাওয়ার জন্য ৳২০ চাইলে বেশি বেশি চা খাওয়ার অপকারিতার উপর একটা পেপার কাটিং বের করে জোরে জোরে পড়তে বলতো, সেই বাবা এখন বলা শুরু করে, "আসলে তুই কম দামি সিম ব্যবহার করিস বলে নেটওয়ার্ক খারাপ না? তোর অহনা দিদি পরের মাসে যাচ্ছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিই সাথে। তুই একটা ভালো সিম কিনে নে।" আর যেই ছেলেটা আগে পেপার কাটিং পড়া শুনতে শুনতে বাবা ঘুমিয়ে পড়লে বাবার পকেট থেকে ৳২০ বদলে ৳২০০ বের করে নিত, সে এখন বলে, "এত টাকা টাকা করো কেন বাপি? আমার কাছে এখনো অনেক টাকা আছে। এত টাকা দিয়ে আমি কি করব? টাকার দরকার নাই।" কথাগুলো বলার সময় তার মনে হয় যেন তার থাকা খাওয়ার খরচ জোগানোর জন্য তার পরিবারের বাকি সব সদস্যের একটা করে কিডনি বেচা লেগেছে। বাবার মুখের আমিরি আর সন্তানের মুখের গরিবির মাঝখানের কোনো একটা ধোঁয়াটে জায়গায় মধ্যবিত্ত পরিবারটির বিত্তের সত্যতা লুকিয়ে থাকে। জায়গাটি যে ঠিক কোথায় সেটা বাবাও জানে না, ছেলেও জানে না। তবে আর কিছু জানুক বা না জানুক, বাঙালি বাবা-মা প্রশ্ন করে করে ছেলেপুলেকে ক্লান্ত করে দিতে জানে। সেই জ্ঞান আর প্রতিদিন সকালের ১৫ মিনিট পাহাড় বেয়ে দৌড়, ০.৫ ঘন্টা বাস, ১ ঘন্টা মেট্রো রেল আর ১৫ মিনিট আবার পাহাড় বেয়ে দৌড়ে এক রাউন্ড ট্রিপে $১২ পুড়িয়ে ইউনিভার্সিটি পৌঁছানোর ক্লান্তির একটা কম্বিনেশন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বাসা বদলাতে হবে। ততদিনে আনাড়ি আমেরিকান হাসলার হওয়ার কারণে আমেরিকা আমার টাকা-পয়সার বেশ খানিকটা বের করে নিয়েছে। এমতাবস্থায় একজন সুস্থ মস্তিষ্কের মানুষের উচিত ছোটখাটো একটা বাসা খুঁজে বের করা, যেটা ইউনিভার্সিটির কাছাকাছি আর ভাড়া কম। কিন্তু আমার মস্তিষ্ক তো আর সুস্থ মস্তিষ্ক না। আমার মস্তিষ্ক হলো বাঙালি মস্তিষ্ক। আমি সিদ্ধান্ত নিলাম আমি ইউনিভার্সিটি থেকে আরো দূরে গিয়ে আস্ত একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে বসে থাকবো। আমার ফিসলা বুদ্ধি ছিল এই যে, ১ বেডরুমের বাসার বেডরুমে আমি থেকে বাকি ডাইনিং রুম, লিভিং রুমকে বেডরুম বানিয়ে দিয়ে সেগুলো এমনভাবে ভাড়া দিয়ে দেব, যাতে করে অ্যাপার্টমেন্টের ভাড়া উঠে যায় আর আমাকে ভার্চুয়ালি কোনো ভাড়া দিতে না হয়। কিন্তু সত্যিকারের দুনিয়া আমার ভার্চুয়াল ওয়ার্ল্ডের মতো এত পারফেক্ট না। বাসা ভাড়া করতে গিয়ে শোনা গেল যে, আমার কোনো চালচুলো নেই বলে আমার মোটা অঙ্কের একটা ডিপোজিট দিতে হবে। সেই ডিপোজিট দিতে গেলে আমার অবশিষ্ট টাকার থেকে আর শিষ্ট পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের উচিত ছিল সাথে সাথে মিশন ক্যান্সেল করে ঘরে ফিরে আসা। কাজেই আমি মোটা অঙ্কের ডিপোজিট দিয়ে বাসাটা ভাড়া করে ফেললাম। ভাড়ার দিন গণনা শুরু হলো মাসের মাঝখান থেকে। আমি এত উত্তেজিত হয়ে পড়লাম যে রাতে আর ঘুমাতে পারলাম না। কাজেই রাতের মাঝখানে ইতালিয়ান ভাড়াটিয়া আঙ্কেল অ্যালেক্সকে ঘুম থেকে তুলে ব্যাগ বোঁচকা ঘাড়ে কাঁধে নিয়ে উবার ডেকে এক রাতের মধ্যে বাসা পাল্টিয়ে ফেললাম। অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বিপুল বিক্রমে দরজা খুলে কোনো যুদ্ধজয় টাইপের কবিতা আবৃত্তি করব, সেটা ভেবে চাবি ঘোরাতেই কট করে চাবিটা ভেঙে দরজার মধ্যে আটকে গেল। আমি আমার পর্বতসম ব্যাগ বোঁচকা নিয়ে বোকার মতো দরজার বাইরে তাকিয়ে আবিষ্কার করলাম যে শালার আমেরিকান চাবি প্লাস্টিকের চেয়েও পলকা। অ্যাপার্টমেন্টওয়ালাদের ফোন করে নিজের নামে ভাড়া করা ৭০০ স্কয়ার ফুটের বাসার দরজার সাথে হেলান দিয়ে মেঝেতে বসে বসে তাদের চাবিওয়ালা আসার জন্য অপেক্ষা করতে থাকলাম।
যখনই আমি তীব্র দুর্দশার মাঝে পড়ি আর আমার মনে হয় যে এই অবস্থা থেকে আমার কোনো নিস্তার নেই, তখনই আমি আমার লেখা কুহক গল্পটা পড়ি। গল্পটা পড়তে গেলে মনে হয় এমন একটা গল্প যে লিখতে পারে তার সাথে খারাপ কিছু হতে পারে না। কোনো না কোনো একটা উপায় সে বেরই করে ফেলবে। কাজেই আমি ব্যাগে থেকে আমার ১ম বইটা বের করে কুহক পড়া শুরু করলাম। পড়তে, পড়তে মনে হলো নলিনীবাবুর কুহুর মতো আমারও একজন কাল্পনিক প্রেমিকা থাকলে মন্দ হতো না। এমন সময় আমার সাথে ঠান্ডা মেঝের উপর বসে হাত চেপে ধরে বলবে, "কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না? আমরা ২ জন একসাথে সব ঠিক করে ফেলব।" কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একজন প্রখর সুন্দরী আমার কাঁধে মাথা রেখে বসে আছে। তার টানা, টানা পটল-চেরা চোখ, তীব্র নাক আর মাখনের মতো নরম শরীর। সে আমার চোখের দিকে তাকিয়ে ভেজা, ভেজা চোখে বলল, "কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না? আমরা ২ জন একসাথে সব ঠিক করে ফেলব।" লেখালেখি করলে কিছু পাওয়া যায় না, কিন্তু যেমন ইচ্ছা তেমন করে নিজের জীবনের গল্প লিখে ফেলা যায়। আর কয়জনই বা পারে এরকম? মাঝরাতে ঘুম ভেঙে এসে চাবিওয়ালা গজগজ করতে, করতে দরজা খুলে দিল। আর দরজার ভেতর আমার রাজ্য। একটা কিচেন, একটা বিরাট লিভিং রুম, একটা ছোট্ট ডাইনিং আর একচিলতে বারান্দা। আহারে! কি সুন্দর ঘর আমার। শোবার ঘরে এসে এক এক করে সব ব্যাগ বোঁচকা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখলাম। শোবার মতো কোনো খাট পালং নেই। ব্যাগের থেকে লাল কম্বল আর গোলাপি কম্বল বের করলো কুহু। বিছিয়ে দিল মেঝের কার্পেটের উপর। কি মনে করে এক ঝাঁক মরিচবাতি কিনেছিল সে? লাল গোলাপি কম্বলের চারপাশে সাজিয়ে দিল। ব্যাস, কুহুর মতো কল্পনা যার ঘরে আছে তার এর চেয়ে বেশি আর কি লাগে। মেঝের থেকে ঠান্ডা ওঠা শুরু করলো রাতের বেলা। আমি বউকে জাপটে ধরে রাখলাম। আমি বললাম, কুহু, তুমি কি বুঝতে পারছো যে আমাদের কাছে পরের মাসের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই? ভাড়াটিয়া না পেলে যে আমাদের পরের মাসেই বাসা থেকে বের করে দেবে। কুহু বলল, কিছু হবে না, তুমি তার আগেই ভাড়াটিয়া খুঁজে বের করে ফেলতে পারবে, আমি জানি। ততদিনে আমি ছ্যাঁচা খেয়ে কিছুটা শিখেছিলাম যে কল্পনার জগতে আমি যতই রাজা হই না কেন, বাস্তবতার জগতে প্রত্যেক নাগরিকই দাস। কাজেই আমি দুনিয়ার যত জায়গায় বিজ্ঞাপন দেওয়া যায় তত জায়গায় বিজ্ঞাপন দিয়ে বসে থাকলাম নাগরিক দাসদের কম পয়সার আবাসনের লোভ দেখিয়ে ঘরে টানার জন্য। দুনিয়ার মানুষ কল দিতে থাকলো। আমি তাদের বাসা দেখাতে থাকলাম, কিন্তু কেউই কিছু ফাইনাল করে না। অনেকে অনেক আশ্বাস দেয় ঠিকই, কিন্তু আমার তাদের উপর বিশ্বাস আর হয় না। পরের মাসের ভাড়া দেওয়ার তারিখ দোরগোড়ায় নিয়ে আমি যখন বিশ্বাসী ভাড়াটিয়া খুঁজে বের করার জন্য জান পানি করে ফেলছিলাম, তখন আমার জানে একটু পানি দিলেন এক বাংলাদেশি বড় ভাই। তিনি ভাড়া করলেন আমার ডাইনিং রুম। রুমের ওপরে ঝাড়বাতি, পাশে লম্বা জানালা দিয়ে ফেয়ারফ্যাক্সের আকাশ দেখা যায়। রুমের ভাড়া আমি বললাম ৳৫০০। ৳৫০০ একা দিতে কষ্ট হয়ে যাবে বলে এক ভারতীয় সহপাঠীকে নিয়ে তিনি রুমটাতে উঠলেন। রুমের সামনে ভারী পর্দা টানিয়ে দেওয়া হলো। ২ টা পর্দার মাঝে ডাক্ট টেপ মেরে দিলাম, যাতে করে মাঝখান দিয়ে দেখা না যায়। হোম ডিপো থেকে বিশাল সাইজের কার্ডবোর্ড কিনে ঘেঁষতে, ঘেঁষতে ঘরে টেনে এনে হাতুড়ি পেরেক দিয়ে আটকাতে গিয়ে দেখি কার্ডবোর্ডের পলকা দেয়ালে পেরেক ধরে না। স্ক্রুড্রাইভার দিয়ে গুতায়ে, গুতায়ে স্ক্রু ঢুকিয়ে একটা কার্ডবোর্ডের দেওয়াল দাঁড়া করানো হলো। রিমেল ভাই ওঠাতে জায়গাটা একটা রুমের মতোই হয়ে গেল। আলমারি, হাঁড়িপাতিল, চেয়ার আর ল্যাপটপ নিয়ে রিমেল ভাই উঠলেন। প্রতিদিন সকালে আধা ঘন্টা ধরে সাজুগুজু করে তিনি অফিসে যান। ততক্ষণ আমরা সবাই বিভিন্ন জটিল যোগাসনে বসে বাসার একমাত্র বাথরুমের বাইরে লাইন দিয়ে সকালবেলার চাপ আটকে রাখি। দেখা হলেই তিনি মিষ্টি করে হেসে বলেন, "কি অবস্থা ভাই, ভালো আছেন?" আমি বলি, "এই তো ভাই ভালোই, চাকরি-বাকরি খুঁজতেছি।" "চাকরি-বাকরি খুঁজতেছেন? আপনার স্কুলের ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে দেখেন সিপিটি পান কিনা। সিপিটি পাইলে বাইরে কাজ করতে পারবেন। একটা কোম্পানিতে সিপিটিতে ঢুকে যাইতে পারলে পরে সিটিজেনশিপে কাজে দিবে। কি জানি পড়তেছেন আপনি?" "ভাই পলিটিক্যাল সায়েন্স।" "ও আচ্ছা। দেখেন আইটি রিলেটেড কিছু কোর্স নিতে পারেন কিনা। তাহলে আইটি কোম্পানিতে চাকরি নিতে পারবেন। ওরা অনেক সময় স্পন্সর করে। সিটিজেনশিপ পাইতে সুবিধা হয়। এইগুলা খেয়াল রাখবেন। এই দেশে চলতে গেলে ভেতরের সব খবর রাখতে হয়।" "ও আচ্ছা। আমি আসলে ভাই ভাড়াটা নিতে আসছি। আজকে ৩ তারিখ।" "ভাই ৫ তারিখে না সার্কেল টাওয়ারের ভাড়া দেওয়ার ডেডলাইন?" "জানি তো ভাই আমি। আমি তো ভাই ভেতরের খবর রাখি। আরেকদিন পরে দেই।"
এই একদিনে তিনি কি এমন অর্থকরী কাজ করে অর্থকরী আয় করে উড়িয়ে ফেলতেন আমার জানা নেই। তবু মাসের চতুর্থ দিন ভাড়া তিনি ঠিকই দিতেন। ভালোই নির্ঝঞ্ঝাট। আমি তাকে নিয়ে মোটামুটি সুখেই ছিলাম। কারণ বাকি রুমমেটদের অর্ধেকের কাছে ভাড়া চাইলে এমন একটা ভাব করত, যেন ঢাকার উত্তরার রাজলক্ষ্মীর মোড়ে রিকশা থামিয়ে ছুরি ধরে তাদের যা আছে তাই বের করে দিতে বলেছি। আর বাকি অর্ধেক এমন ভাব করত, যেন সেই কিয়ৎক্ষণের জন্য তারা গান্ধীর বান্দর হয়ে গেছে, কিছু দেখে না, কিছু শোনে না, আর কিচ্ছু বলে না। সেই তুলনায় আমার বাঙালি ভাই যথেষ্টই বিবর্তিত ছিলেন। কিন্তু এই বিবর্তন তাকে যে জটিল সংকেতাবলীর মাধ্যমে স্বপ্রজাতির ভিন্ন প্রাণীর সাথে যোগাযোগ করার ক্ষমতা প্রদান করেছে, সেটা নিয়ে তার রুমমেট বেশিদিন সুখে থাকতে পারল না। বাংলাদেশী হিসেবে ভেতরের খবর রাখা যেহেতু তার জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে, তাই তিনি সারা রাত জেগে বাংলার বহু মানুষের ভেতরের খবর আহরণ করতেন আর তাদের বারবার বলতেন, শোন, যা দরকার আমাকে বলবি, আমি এখানের সব ভেতরের খবর রাখি। ভারতীয় রুমমেট বাংলা জানে না, তার সাথে থেকে থেকে ভাঙা ভাঙা বাংলা শিখে বলল, ভাই আব নেহি, কালকে বাত করেন, হাম ঘুমা রহে হ্যাঁ। কিন্তু বাঙালি রুমমেট আরো হিন্দিতে ভালো। বাংলায় তাকে ঘুমাতে দেওয়ার অনুরোধ করলে তিনি হিন্দিতে ঝাড়ি দেন, জব তুমারা কোই বাসা নেহি থে, मैंने तुमको বাসা খুঁজে দিয়া, তুম বহুত অকৃতজ্ঞ হ্যায়। হিন্দি বাংলা কোনো কিছুতেই নিজের ঘুমাতে যাওয়ার অকৃতজ্ঞতা খুঁজে না পেয়ে ভারতীয় রুমমেট আমার কাছে এসে ইংরেজিতে কমপ্লেন করলো, রয় প্লিজ টেল হিম টু স্টপ টকিং ইন দ্য নাইট, আই হ্যাভ ক্লাস নেক্সট ডে অ্যান্ড আই ক্যান নট স্লিপ। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তাদের দুইজনের থেকেই সাইজে আর বয়সে ছোট, কাজেই তাদের ডোমেস্টিক প্রবলেমের মাঝে আমি ইন্টারফেয়ার করলে ডোমেস্টিক ভায়োলেন্স ঘটে যেতে পারে। পাবন ভাই ফিরে যান, পরের মাসে আবার আসেন। রয়, হি ইজ টকিং স্টিল নাও, ইট ইজ 3 o'clock and you can hear him from here, no? আমি হিয়ার ফ্রম হিয়ার নো উক্তির সত্যতা যাচাই করতে গিয়ে বুঝলাম ভলিউমের কারণ কি। উনি বাংলাদেশের কোনো একজন ললনার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। কোনো এক অদ্ভুত কারণে আমরা বাঙালিরা মেয়েদের রাগ ভাঙানোর দরকার পড়লে তাদের উপর আরো রেগে বসে থাকি। আমাদের মাথায় কেউ এই ধারণা ঢুকিয়েছে যে মাইনাসে মাইনাসে রাগ পানি হয়, অথবা আমাদের পৌরুষ নিয়ে আমরা আমাদের সহচরের মনের বেদনার থেকে বেশি শঙ্কা বিরাজ করে। আমি তাকে ডেকে পরদিন সকালে বললাম, ভাই রাতের বেলায় কথা না বললে হয় না? বলতে হলে হলওয়েতে গিয়ে বলেন ভাই। কেন? পাভান আপনাকে কিছু বলছে? হ্যাঁ ভাই, আগেও বলছে, ওনার আসলেই সমস্যা হচ্ছে। ওর ব্যাপারে আর কি বলবো ভাই, মানুষের নামে বদনাম করা তো ঠিক না, কিন্তু ওর বুঝছেন অনেক পাংখা গজাইছে। প্রথম প্রথম যখন এখানে আসছে তখন কিছু চিনতো না, জানতো না। এখন সব চিনছে জানছে তো, তাই বেশি বুঝ বাড়ছে। হি থিংস হি ইজ ভেরি ভেরি ক্লেভার নাও, বাট হোয়েন হি ফার্স্ট কাম হি হ্যাভ নো হোম। নাও হি ইজ ভেরি ওভার স্মার্ট। হি ইজ থিঙ্কিং হি হ্যাজ বিকাম এ ভেরি বিগ পারসন। আই নেভার সি সামওয়ান সো আনগ্রেটফুল। যে আনগ্রেটফুল মানুষকে শোনানোর জন্য রিমেল ভাই ভাষণের ভাষা এবং ভলিউম পরিবর্তন করলেন, কিছুদিনের মাঝেই সে আসলেই রাতে ঘুমাতে চাওয়ার গর্হিত অপরাধের জন্য খানিকটা ক্ষমাপ্রার্থী হয়ে রিমেল ভাইয়ের জন্মদিন পালনের বুদ্ধি বের করলো। ফেসবুক থেকে প্রয়োজনীয় তথ্যাবলী বের করে একদিন রাতে নিজে কেক টেক কিনে এনে বাড়ির সবাইকে তিনি তাদের ছোট্ট রুমে জড়ো করলেন। বাসার 5 জন মানুষ একসাথে প্রথমবারের মতো সবাইকে দেখলো। 5 ভাষার 5 বর্ণের মানুষ বিপুল বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ৳250 সস্তা এই ফ্ল্যাট বাসায় বসে সবাই তারা আমেরিকান ড্রিম খুঁজে বেড়াচ্ছে আর রোজ ক্লান্ত হয়ে হতাশ হয়ে ঘরে ফিরছে। ঘরে ফিরেই তারা কোনোমতে শরীরটাকে বিছানায় ফেলে দিয়ে রাত পার করে দেয়। কোনোদিন টেরও পায় না যে একই ছাদের নিচে নিঃশ্বাসের দূরত্বে আরো এতগুলো মানুষ নিঃশ্বাস নিচ্ছে। অনেক অনেক দিন কারো সাথে বিনা প্রয়োজনে কথা না বলতে বলতে তারা বিনা প্রয়োজনে কথা বলার বিষয় খুঁজে পায় না। ছোট্ট ঘরটাতে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে আসে। রিমেল ভাই ঘরে ঢুকলেন 12:30টায়। ক্লান্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে তিনি তার শার্টটা অর্ধেক খুলে ফেলেছিলেন। ঘরে ঢুকেই এতগুলো মানুষকে একসাথে দেখে তিনি শরীর ঢাকবেন নাকি চিৎকার দেবেন বুঝে পেলেন না। তার আগেই আমরা চিৎকার দিলাম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। রিমেল ভাই কিছু না বলে উল্টো ঘুরে দ্রুতপদে বাথরুমে চলে গেলেন। আমরা সবাই ভান করলাম যে আমরা কেউ রিমেল ভাইয়ের চোখের কোণে অশ্রু জমতে দেখিনি।
আমরা সবাই ভান করলাম রিমেল ভাই বাইরে থেকে এসে নিয়ম মাফিক হাত মুখ ধুতেই বাথরুমে গেছেন। আমরা মিনিমাম ওয়েজ আর্নার ছেলেপুলে, নিয়মের বাইরে কান্না করার নিয়ম আমাদের নেই। রিমেল ভাই বাথরুম থেকে বের হলেন। বের হয়ে ঘরে ঢুকে বললেন, আই এম সো হ্যাপি টুডে। আই ওয়াজ নেভার সো হ্যাপি ইন মাই লাইফ। আই ওয়ান্ট টু ইট ইউ গাইজ। আই ওয়ান্ট টু ইট ইউ অল। When are you guys free? রিমেল ভাইয়ের ইংরেজি শুনে শুনে অভ্যস্ত ঘরের ৩ দক্ষিণ এশীয় ঠিকই বুঝে নিলাম যে উনি আসলে আমাদের খাওয়ার না, আমাদের খাওয়ানোর প্রস্তাব দিচ্ছেন। শুধু আমেরিকান এলিয়ট কিম্ভূত চোখে তাকিয়ে রইল আর রীতিমতো ভয়ার্ত ২টা কাশি দিয়ে এক্সকিউজ মি বলে ঘর থেকে বের হয়ে গেল। রিমেল ভাই বললেন, সিরিয়াসলি গাইজ, আই ওয়ান্ট টু ইট ইউ গাইজ। লেটস গো টু আইহপ দিস থার্সডে। थर्सडे पे हाफ ऑफ देता है स्टूडेंट के लिए, आईडी कार्ड দেখানো পড়তা है। এলিয়ট রুম থেকে বের হয়ে যাওয়ায় রিমেল ভাই এইবার স্বচ্ছন্দে হিন্দিতে কথা বলা শুরু করলেন। রুমের বাকি দুইজন, আফনান ভাই আর পাভান ভাই নিজেরা গল্প করা শুরু করতেই অবশ্য তিনি আমার সাথে ফিরে এলেন চিরচেনা বাংলায়। বুঝছেন ভাই, গত বছর এই সময় খুব কষ্টে ছিলাম। কাউকে চিনতাম না, বাংলাদেশ থেকে প্রথম আসছি। বাবা মায়ের কথা মনে পড়ে খালি। অনেক বিপদে ছিলাম, হেল্প করারও কেউ ছিল না। সেইখান থেকে আজকে যে এখানে এত দূর আসতে পারছি, সেইটা ভাবতেও অবাক লাগে। এখন আমি অন্য মানুষকেও হেল্প করতে পারি। অবশ্য সবাই হেল্পের সমান প্রতিদান দেয় না। ভাই, আজকে বাদ দেন, আজকে আপনার বার্থডে সেলিব্রেট করি। রিমেল ভাই সেই দিনের মতো বাদ দিলেন। এরপর বেশ কিছুদিন ছোটখাটো মেইনটেনেন্স সমস্যা, যেমন ট্রাশ ডিসপোজার ঘুর রাহা নেহি হ্যায়, দ্য বাথরুম সুইচ ইজ শকিং মি, কেউ ময়লা ফালায় না কেন, ইত্যাদি ছাড়া রিমেল ভাই তেমন কোনো কিছু নিয়ে কমপ্লেন করেন না। কিন্তু বেশি দিন শান্তি টিকল না। মাঝে মাঝে আমি রাতে ঘরে ফিরে শুনতাম হয় তিনি পাবন ভাইকে হিন্দিতে ভাষণ দিচ্ছেন অথবা টেলিফোনে কাউকে বাংলায় ভাষণ দিচ্ছেন। মাঝখানে বেচারা পাবন ভাইয়ের অবস্থা কেরোসিন। অন্য কোথাও যেতেও পারছেন না। এই শহরে রাতের ঘুমের চেয়ে এক্সট্রা $100 অনেক বেশি দরকারি। এইরকমই এক রাতে পাবন ভাই ঘরে ফিরে শুনলেন যে ভেতরে রিমেল ভাই কথা বলছেন। তাই তিনি আর ঘরে ঢুকলেন না, সরাসরি আফনান ভাইয়ের ঘরে গিয়ে তাকে ডেকে এনে রান্নাবান্নার ব্যবস্থা করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি বললেন, দেখো, वो रीमेल अभी भी फोन पे बात कर रहा है, चल छोड़, आज किसकी बारी है बे। এরপর ঘরের মাঝে যেটা হলো সেটা রীতিমতো রোজ কিয়ামত। রিমেল ভাই ঘরের থেকে তুমুল বেগে বের হয়ে এসে ৩ ভাষায় যত গালাগালি জানেন সব একসাথে করা শুরু করলেন। প্রথম খেয়াল রেখেছিলেন যাতে অন্য ভাষার গালিগুলো কিছুটা ভদ্র আর বাংলারগুলো জয় বাংলা মার্কা হয়, কিন্তু আস্তে আস্তে সেই বাধাও থাকলো না। আমি তখন আমার ঘরে বসে আলজেরিয়ার সিভিল আনরেস্ট নিয়ে পেপার লিখছিলাম, কিন্তু ঘরের আনরেস্ট এতই আনসিভিল হয়ে উঠতে লাগলো যে আমার ওঠা লাগলো। উঠে আমি ওই ঘরে যেতেই মোটামুটি রিমেল ভাই জয় বাংলা গালি দেওয়ার আরো স্বাধীনতা পেয়ে গেলেন। আমি বললাম, ভাই আস্তে আস্তে থামেন, এরপর বলেন কি হয়েছে। দেখা গেল যে যখন পাবান ভাই বলছিল আজ কিসকি বাড়ি, রিমেল ভাই তখন শুনেছেন আজ উসকি মা কি, যেটা ওনার হিন্দি ভাষায় জানা কয়েকটি জয় হিন্দ গালির মধ্যে একটা। কাজেই উনিও ওনার গালি জ্ঞান জাহির করতে লেগেছেন। অন্যান্য বক্তব্যের মাঝে দুধ কলা দিয়ে কালসাপ পোষা है, लाइफ में और किसी को हेल्प नहीं करेंगे, दिस इज व्हाट हैपन व्हेन यू हेल्प अदर्स, ভাই জীবনে আর কাউকে হেল্প করব না, ইত্যাদি শোনা গেল। কাজেই রিমেল ভাই সিদ্ধান্ত নিলেন যে তিনি পত্রপাঠ বাসা থেকে বিদায় হবেন। আমি বললাম, ভাই পত্র এত সহজে আসে না। পত্রের রং সবুজ আর তার উপর আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ছবি থাকে। মাসের ভাড়া দিয়ে বিদায় হন। তবে এত সহজে বুঝ মানলে তো তার জাতীয়তা থাকে না। তাই রিমেল ভাই আমাকে আইনি প্যাচের মাঝে ফেললেন। বাসা ভাড়া নেওয়ার সময় উনি $250 ডিপোজিট দিয়েছিলেন। আমি বলেছিলাম যদি উনি 6 মাসের আগে বাসা ছাড়েন তাহলে ওই টাকা ফেরত পাবেন না, যাতে করে উনি বাসা ছাড়তে না চান। আরো বলেছিলাম যে যদি 6 মাস পার হয়ে যায় তাহলে ওই $250 হবে শেষ মাসের ভাড়া, আর বাসা ছাড়ার 1 মাস আগে জানাতে হবে। প্রথমত তিনি দাবি করলেন যে $250 তাকে ফেরত দেওয়া হোক। আমি বললাম, আমার কাছে যদি এক্সট্রা $250 থাকতই তাহলে তো আর এটা আমেরিকা হইতো না। কাজেই তিনি বললেন, ঠিক আছে, আমি 1 মাস বেশি থাকবো, ভাড়া দেব না।
আমার রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। কিছুটা ধার কর্জ করে আমি তার ভাড়াটা নিজে পোষালাম। পরের মাস শুরু হতেই পুরো বাসায় একটা গোপন উৎসব শুরু হলো। সবাই এমন একটা ইউটোপিয়ান বাসার কথা ভাবতে শুরু করলো, যেখানে সবাই সকালবেলা বাথরুম করতে পারে, কাউকে ব্রাশ ব্যাগে করে নিয়ে রওনা দিতে হয় না, কাউকে অফিসের বাথরুমে গিয়ে টাই বাঁধতে হয় না। ঘুমের মাঝে কাউকে কাউকে উফ, যাও বাথরুম, তুমি ভারী দুষ্টু জাতীয় কথাবার্তা বলতে শোনা গেলেও খুব আশ্চর্যের ব্যাপার হতো না। মাস পার হতে থাকলো। ক্রেগলিস্টে বিজ্ঞাপন দিয়ে ভাড়াটিয়া পাওয়া গেল। রিমেল ভাইয়ের বিদায়ের দিন ঘনিয়ে আসতে থাকলো। রিমেল ভাইয়ের রুমের অংশে আফনান ভাই ঘাঁটি পাতার প্রস্তুতি নিতে লাগলেন। পবন ভাই রাত জেগে জেগে রাতে ঘুমানোর স্বপ্ন দেখতে লাগলেন। সে এক অত্যন্ত আনন্দের গল্প। অবশেষে সেই দিন এলো। রিমেল ভাই তার জগদ্দল পাথরের মতো ভারী আলমারি ঘর থেকে টেনে বের করা শুরু করলেন। আমরা সবাই আনন্দে ডগমগ হচ্ছি। এটা সত্যিই হচ্ছে। আমাদের মনে হলো আমরা ব্যালকনি থেকে দাঁড়িয়ে আনন্দে চিৎকার দেই, ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট। রিমেল ভাইয়ের মতো ঝামেলাবাজ পাবলিক এত শান্তিপূর্ণভাবে আমাদের রেখে চলে গেলেন, আমাদের মুক্ত করে দিয়ে। আমাদের রীতিমতো আনন্দে চোখে পানি চলে আসে। আজ সোমবার। রিমেল ভাই বাসা ছাড়ার পরে প্রথম কর্মদিবস। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যোগব্যায়াম না করেই বাথরুমে ঢুকতে পেলাম। আহ! এ কি শান্তি! একেই কি বলে স্বাধীনতা! এই কি তবে মুক্তি! এই কি তবে আমাদের জীবনের উদ্দেশ্য! চোখের সামনে জীবন লাল, নীল, গোলাপি হয়ে যায়। জীবনে কোনোদিন নিজেকে এত নির্ভর লেগেছে মনে পড়ে না। কাজ শেষ, এবার পরিষ্কার হওয়ার পালা। আমেরিকানরা শুকনোভাবে পরিষ্কার হয়। তাদের কাছে হাতের ভেজা ঘেন্নাকর। আমরা ভেজাভাবে পরিষ্কার হই, কারণ আমাদের কাছে হাত ভেজা থাকার চেয়ে অন্য কোনো জায়গায় ভেজা থাকা অনেক বেশি ঘেন্নাকর। কাজেই বাসায় আসার পরপরই আমরা সবাই চাঁদা তুলে একটা বদনা কিনেছিলাম। ভার্জিনিয়ার অন্য প্রান্তের বাংলা মুদির দোকান বাংলা বাজার থেকে কেনা বাংলা আরএফএল বদনা। $7 সেই বদনা আমাদের 7.5 মাস দেখে শুনে রেখেছে। সেই বদনা আজ আর যথাস্থানে নেই। আমার হঠাৎ করে মনে পড়ে, বাসা ছাড়ার সময় রিমেল ভাই হুট করে বাথরুমে গিয়ে হাত পিছনে করে কি জানি নিয়ে গেলেন। আমি ভেবেছিলাম সেটা তার কোনো ব্যক্তিগত জিনিস। কিন্তু আসলে সেটা ছিল আমাদের সবার ব্যক্তিগত জিনিস, আমাদের প্রাণপ্রিয় তুষারবর্ণ তীব্র চঞ্চুবান আরএফএল এর বদনা। রাগে দুঃখে আমি হতবাক হয়ে যাই। দারুণ আবেগে আমি টুথব্রাশ পেস্ট হোল্ডার হিসেবে ব্যবহার করা গ্লাসটাকে খালি করতে থাকি। গ্লাসটা ছোট, একবারে হয় না। বারবার আমার চটচটে শরীর নিয়ে উঠে পানি ভরতে হয়। মাথার ভেতর আমার বারবার ঘুরতে থাকে রিমেল ভাইয়ের বিখ্যাত বাণী, আমি সব ভেতরের খবর রাখি। আমি সব ভেতরের খবর রাখি।